আচ্ছা, আমরা এইখানে হচ্ছে কোয়েশ্চেনটা পড়বো। আমাদেরকে কি দেওয়া আছে? দেওয়া আছে ইয়ার, 8টা ইয়ার দেওয়া আছে, আর আমরা সেল করতেছি পার ইউনিট, সেল করতেছি হচ্ছে এত। এগুলো হচ্ছে সব আমাদের অ্যাজাম্পশন করা। বলা আছে দ্য নিউ পাওয়ার মাল্চার উইল সেল ফর 120 পার ইউনিট টু স্টার্ট। তারা যখন ইউনিটগুলো সেল করছে, সেলিং প্রাইস ছিল 120। When the competition catches up after 3 years, however, MMCC anticipates that the price will drop to 110। আচ্ছা, এখানে কি বলছে যে আমি শুরু করলাম প্রজেক্টটা, দেখা গেছে আমি প্রথম 3 বছর 120 টাকা করে শুরু করতে পারছি, কিন্তু 3 বছর পর আমার মার্কেটে কম্পিটিটরসরা আসলে, আমরা জানি আমাদের যখন মার্কেটে কম্পিটিটরসরা আসে তখন আমাদের বিজনেসটাকে ধরে রাখার জন্য হয় আমরা প্রোডাক্টের প্রাইস কমায় দিই অথবা প্রোডাক্টের মান বেটার করি। ওনারা কি করছে, প্রাইস কমায় দিছে, 120 টাকা থেকে 110 করে ফেলছে। তাহলে আমার এটুক পর্যন্ত গুণ হবে 120, আর এখান থেকে 4 থেকে 8 পর্যন্ত গুণ হবে 110 টাকা দিয়ে। দ্য পাওয়ার মালচার প্রজেক্ট উইল রিকোয়ার 20,000 ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাট দি স্টার্ট। তাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল মানে আউটফ্লো হবে 20,000 টাকা। সাবসিকুয়েন্টলি total net working capital at the end of each year will be about 15% of sales for that year. এখন কি বলছে যে নেট ওয়ার্কিং ক্যাপিটালটা প্রত্যেক বছর শেষে 15% করে হবে কার উপর? সেলিং প্রাইসের উপর। এটাই হচ্ছে ANWC মানে নেটওয়ার্কিং চেঞ্জেস ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল অথবা এডিশন টু নেটওয়ার্কিং ক্যাপিটাল, এইটার মাধ্যমে আমরা বের করব। দ্য ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইজ $60 পার ইউনিট বলছে, তার মানে হচ্ছে এটার সাথে 60 করে গুণ হবে। ইট উইল অ্যান্ড টোটাল ফিক্সড কস্ট আর 25,000 পার ইয়ার। ফিক্সড কস্ট তো ফিক্সড থাকবে। ইট উইল কস্ট অ্যাবাউট 8 লাখ টু বাই দি ইকুইপমেন্ট নেসেসারি। আমি যে ইকুইপমেন্টগুলো বাই করব সেটার জন্য আমার 8 লাখ টাকা ক্যাপিটাল দরকার। তারপর হচ্ছে টু বিগিন প্রোডাকশন এটা হচ্ছে আগের লাইনের সাথে অ্যাডজাস্টেড। দিস ইনভেস্টমেন্ট ইন প্রাইমারিলি ইন ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট হুইচ কোয়ালিফাইজ অ্যাজ 7 ইয়ার MACRS প্রপার্টি। তার মানে এটার মানে হচ্ছে কি আমাদের যে ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে সেটা হচ্ছে 7 ইয়ারের MACRS পদ্ধতিতে বের করতে হবে, মেথডে বের করতে হবে। উই অ্যাজিউম দেয়ার ইজ নো বোনাস ডেপ্রিসিয়েশন, বোনাস নিয়ে আর কিছু ঝামেলা নেই। So we apply MACRS to the entire cost. The equipment will actually be worth about 20% of its cost in 8 years. মানে 8 বছর শেষে এটার ইকুইপমেন্টটা অর্ধি হবে 20%। তার মানে স্যালভেজ ভ্যালু হবে কি 8 লাখ দিয়ে আমি ইকুইপমেন্ট কিনছিলাম, সেটার 20% 1,60,000। The relevant tax rate is 21% and the required rate of return is 15%. ট্যাক্স রেট তো দরকার আছে, আর রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা কোথায় দরকার? একটা হচ্ছে আমি যখন হচ্ছে এনপিবি বের করব তখন তো হচ্ছে আমাদের একটা আমরা জানি আমাদের একটা ইন্টারেস্ট রেট রাখে, অথবা IRR বের করতে গেলে তো সেই সবের জন্য হচ্ছে আমাকে এই ইন্টারেস্ট রেটটা দিচ্ছে। কারণ আমাকে তো লাস্টলি আমাকে কি করতে হবে, বেসড অন দিস ইনফরমেশন শুড MMC প্রসিড, যে আমাকে তো আসলে ডিসিশন দিতে হবে যে আমি কি আসলে এটা নিব আর নিব না, চালু করব কি করব না। সেটার জন্য তো আমাদের একটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দরকার। ওকে, ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করা। ম্যাম বলছে যে ম্যাম কোনো ধরনের শিট প্রোভাইড করবে না এই MACRS ডেপ্রিসিয়েশনের জন্য, যেটা হচ্ছে লিজ ফাইন্যান্সিংয়ে দেওয়া থাকবে। তো আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। ম্যাম বলছে যে মুখস্থ করার জন্য, সব দিয়ে দেওয়া যাবে না।
তো এই রেটগুলো মুখস্থ করব যখন 7 বছরের বলবে। আমরা জানি আমাদের প্রত্যেকটাতে একটা বছরের ডেপ্রিসিয়েশন রেট বেশি দেওয়া থাকে। 7 বছর বললে 8 বছর দেওয়া থাকে, 4 বছর 5 বছর বললে 6টা দেওয়া থাকে, 3 বছর বললে 4টা দেওয়া থাকে। এরকম 3, 5, 7 ইয়ার্সের ডেপ্রিসিয়েশনটা আমরা মুখস্থ করব যদি আমরা 5 নাম্বারটা পারি, 5 ইয়ার্সেরটা। এখন ডেপ্রিসিয়েশন আমরা কীভাবে বের করি? এটার উপর বেস অ্যামাউন্টের উপর এটা দিয়ে দিই। এখন ঝামেলা হচ্ছে কি এন্ডিং বুক ভ্যালুটা বের করা, তাই না? এখন তুমি কি করবা? 8 লাখের উপর এটা করবা, এটা করার পর 8 লাখ থেকে এটা বাদ দিবা, এটা আসবে, তাই না? আবার সবাই ম্যাক্সিমাম যেই জায়গায় ভুল করবে, সেকেন্ড ইয়ারে গিয়ে কী করবে? 8 লাখের উপর 1,95,920 আসছে, 8 লাখ থেকে ডিরেক্ট 1,95,920 বাদ দিয়ে দিবে। কিন্তু আমরা জানি যখন আমরা ডেপ্রিসিয়েশন করি, এইটার এই প্রথম বছর ডেপ্রিসিয়েশনটার সাথে সেকেন্ড বছর ডেপ্রিসিয়েশনটা যোগ হয়ে তারপর ইকুইপমেন্টটা থেকে বাদ যায়। কারণ তুমি দেখো, তুমি কি একেবারে ফার্স্ট ইয়ারে যত দিয়ে কিনছো তুমি তত থেকে বাদ দিচ্ছ এই অ্যামাউন্টটা, কিন্তু 2 বছরে গিয়ে কি এটার 8 লক্ষ থাকে না, এটার কিন্তু এন্ডিং বুক ভ্যালুটা হয়ে যায় এইটা। কিন্তু তুমি তো এটার উপর পার্সেন্টেজ করতেছো না, তুমি করতেছো হচ্ছে ডিরেক্ট অ্যামাউন্ট ইনিশিয়াল ইনভেস্টমেন্টের উপর। তাহলে তোমাকে অবশ্যই এটার সাথে এটা যোগ করে তারপর বাদ দিতে হবে। সেজন্য আমরা হচ্ছে এটার সাথে এটা যোগ করে এটা থেকে বাদ দিব। তারপর আবার সেমভাবে কি করব? 8 লক্ষর উপর এটা গুণ করব, এই 3টা যোগ করে এখান থেকে এটা বাদ দিব। অথবা সহজে বাদ দিতে পারি কি, এই যে এটা থেকে আমরা এটা বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা এটা একটু দেখি তো। 685 680 685 680 মাইনাস 195920। হ্যাঁ, আরে ভাই এই যে 49760। তাহলে তুমি কি করতে পারো? এটা থেকে এটা বাদ দিতে পারো, এটা থেকে এটা বাদ দিতে পারো, এটা থেকে এটা বাদ দিবা, এটা থেকে এটা বাদ দিবে, এটা থেকে এটা বাদ দিবে, এটা থেকে এটা বাদ দিবা, এটা থেকে এটা বাদ দিলে সেম আসবে। তুমি ডিরেক্ট আবার এইখান থেকেও বাদ দিতে পারো। আর যদি তুমি 8 লাখ থেকে বাদ দিতে চাও তখন তোমাকে প্রত্যেকটার সাথে যোগ করে বাদ দিতে হবে। এভাবে আমরা পাবো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। লাস্ট ইয়ারে ব্যালেন্স 0 হয়ে যাবে। তারপর আমাকে বের করতে হবে প্রজেক্টেড, অথবা এটাকে বলে প্রোফার্মা, অথবা এটাকে বলে এক্সপেক্টেড ইনকাম স্টেটমেন্টস। আমাকে ইনকাম স্টেটমেন্ট বের করতে হবে, প্রজেক্টেড, প্রোফার্মা অথবা এক্সপেক্টেড যে কোনো একটা লিখলেই হবে। এখন নিট ইনকাম তো আমরা জানি কি আমরা কীভাবে বের করি, রেভিনিউ মাইনাস কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন থেকে আমরা তারপর পাই ইভিআইটি, এটা থেকে আমরা ট্যাক্স বাদ দিলে পাই নেট ইনকাম। তো ইউনিট প্রাইস দেওয়া ছিল, ইউনিট সেলস দেওয়া ছিল, রেভিনিউ পেয়েছো, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে, ফিক্সড কস্ট দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, রেভিনিউ থেকে এগুলো বাদ দিলে এইটা আসছে। তারপর হচ্ছে ইভিআইটি থেকে হচ্ছে 21% করলে রেট দেওয়া ছিল, এটা আসছে। এটা থেকে এটা বাদ দিলে এটা আসছে, এটা থেকে এটা বাদ দিলে এটা আসছে, এটা থেকে এটা করে পুরাটা বের করলাম, নেট ইনকাম পাইলাম। প্রথমে ডেপ্রিসিয়েশন, তারপর নেট ইনকাম, তারপর এই যে চেঞ্জ ইন এনডব্লিউসি অথবা এনডব্লিউসি, এটা বের করতে হবে কিভাবে। আমরা কি করছিলাম যে রেভিনিউর উপর 15% আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 20,000। যদি আমরা একটু রিকল করি, এই যে দ্য পাওয়ার মালচার project will require 20,000 in net working capital at the start. Subsequently, total net working capital at the end of each year will be about 15% of sales for that year. তাহলে এখানে হচ্ছে ইয়ার 0 থেকে 8টা, যেহেতু স্টার্টে বলছিল যে আমার ক্যাশ ফ্লো ছিল 20,000 মাইনাসের। তারপর এগুলো হচ্ছে আমার রেভিনিউর উপর 15%, এটার উপর 15% করলে এটা আসে। এইটার সাথে এটার ডিফারেন্স 54,000 থেকে এই যে 20,000 মাইনাস করব হচ্ছে 34,000।
মাইনাসের 20,000 থেকে এটা থেকে এটা থেকে এটা থেকে এটা এইভাবে করে করে বের করতে হয়েছে। তারপর 6 লাখের উপর 15% করলে 90,000, 34,000 থেকে 90,000 বাদ দিলে 36,000। তারপর হচ্ছে গিয়ে 90,000-এর 7,20,000-এর উপর 15% করলে 1,08,000। 1,08,000 থেকে হচ্ছে 36,000, 1,08,000 এইভাবে 90,000, 54,000 থেকে 90,000 বাদ দিলে 36,000। 90,000 থেকে 1,08,000 বাদ দিলে 18,000। 7,15,000-এর উপর 15% করলে এটা থেকে এটা বাদ দিব, কিন্তু এটা আবার কম আছে, 1,08,000 বেশি, এটা কম, তাহলে এখানে আবার প্লাস হয়ে যাইতেছে। আবার এটার উপর 15% করে 99,000, এটা বেশি এটা কম, এই জন্য এটা প্লাস। আবার এখানে 15%, এটা থেকে এটা কম প্লাস, এটা থেকে এটা কম, এভাবে করে যে ANWCটা বের করলাম। এখন হচ্ছে কি করব, এখন হচ্ছে প্রজেক্টেড ক্যাশ ফ্লোজ বের করব। প্রজেক্টেড ক্যাশ ফ্লোজের মানে হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো আলাদা করে বের করব। আমরা এত কাজ করছি কেন? অপারেটিং ক্যাশ ফ্লো বের করার জন্য, নেটওয়ার্কিং ক্যাপিটাল বের করার জন্য, আর ক্যাপিটাল স্পেন্ডিং বের করার জন্য। অপারেটিং ক্যাশ ফ্লো এর জেনারেল সূত্র কী ছিল? ইবিআইটি থেকে ডেপ্রিসিয়েশন যোগ করে ট্যাক্স বাদ দিব। যদি আমরা ইবিআইটির সূত্রটা আবার দেখি, এই যে ইবিআইটি প্লাস ডেপ্রিসিয়েশন মাইনাস ট্যাক্স। এই যে ইবিআইটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করছি, এগুলো তো আমরা বের করলাম, মাইনাস ট্যাক্স। মাইনাসেরগুলো আমাদেরকে ম্যাম বলছে হচ্ছে ব্র্যাকেটে দেখাতে, এই জন্য ব্র্যাকেটে দেখাইছি। তারপর এখান থেকে পাইলাম হচ্ছে OCF, অপারেটিং ক্যাশ ফ্লোজ। তারপর নেটওয়ার্কিং ক্যাপিটাল। নেটওয়ার্কিং ক্যাপিটাল আমরা বলছিলাম যে আমাদের সব জায়গায় নেটওয়ার্কিং ক্যাপিটাল বসতে পারে, আর OCF বসবে হচ্ছে প্রথম ঘর থেকে। নেটওয়ার্কিং ক্যাপিটাল আমাদের সব জায়গায় বসতে পারে, সেটা মাইনাসে থাকতে পারে, প্লাসে থাকতে পারে, কিন্তু লাস্ট ইয়ারে গিয়ে হচ্ছে আমরা ব্যালেন্সকে 0 করে দিব। এখন দেখো, তোমার বের হয়েছিল -20,000, -34,000, -36,000, -18,000, প্লাস 7,750, 8,250, 16,500, 16,500। এখানেও লাস্টের ঘরে ছিল 16,500। করলে মাইনাসের আসে কি 4950 এরকম সামথিং এসেছে। আমরা করি এটা, মাইনাসের 20,000, মাইনাসের 34,000, মাইনাসের 36,000, মাইনাসের 18,000, তারপর 750, 8250, গুণ 3, যেহেতু সেম আছে। আচ্ছা, এই যে মাইনাসের 49,500 বেশি আছে হচ্ছে মাইনাসের ক্ষেত্রে, তাহলে লাস্টের ঘরে হচ্ছে আমি প্লাসের 49,500 দিয়ে দিব। লাস্টের ঘরে 16,500 ছিল, সেটা যেহেতু এখানে যেহেতু আমার মাইনাস আসছে, তাহলে আমি প্লাস করে ব্যালেন্স করে দিব। এই জন্য এই মাইনাস 49,000-এর সাথে এই যে 16,500 যোগ করে দিচ্ছি, যে 66,000 আসছে। এই যে 66,000 সেই জন্য আসছে। এইটা হচ্ছে আমার প্লাস মাইনাস যা আসবে, যদি মাইনাসের মান হয় লাস্টের ঘরে হচ্ছে প্লাস করে দিব, যদি প্লাসের মান হয় লাস্টের ঘরে মাইনাস করে ব্যালেন্সটাকে 0 দেখাতে হবে। এটি হচ্ছে নেটওয়ার্কিং ক্যাপিটাল। ক্যাপিটাল স্পেন্ডিং, ইনিশিয়াল আউটলে হচ্ছে ফার্স্ট ইয়ারে বসে, লাস্ট ইয়ারে বসে। ফার্স্ট ইয়ারে হচ্ছে আমার যত ইকুইপমেন্টের খরচ হয়েছিল 8 লাখ, আর আফটার ট্যাক্স স্যালভেজ ভ্যালু নামে হচ্ছে লাস্টের ঘরে বসে, সেটার আমরা একটা সূত্র পড়ছিলাম, স্যালভেজ ভ্যালু 1 মাইনাস ট্যাক্স রেট। যদি আবার একটু দেখাই,
এই যে এখানে পড়ছিলাম যে প্রজেক্টে সেলভেজ ভ্যালু থাকতে পারে, তার উপর আমাদেরকে লাস্ট ইয়ারে আফটার ট্যাক্স সেলভেজ ভ্যালু নামে দিতে হয়। সেটার ফর্মুলা হচ্ছে সেলভেজ ভ্যালু 1 - TC। এইখানে হচ্ছে আমার সেলভেজ ভ্যালু কত ছিল, 1,60,000। ট্যাক্স রেট কত, 21%। তাহলে 1,60,000 গুণ 1 মাইনাস 0.1, 1,26,400। এই যে লাস্টের ঘরে 1,26,400 প্লাসে দেখাচ্ছি। এটা কেন দেখাচ্ছি, যে প্লাসের কেন দেখাচ্ছি, কারণ আমার তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস হয়, আর এটা তো আমি এটা থেকে পাচ্ছি, তাই না? এই জন্য এটা প্লাসে মাইনাসে গেলে আমার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কত সেটা আমি বের করতে পারবো। এটাই হচ্ছে আমার ক্যাপিটাল স্পেন্ডিং। এই যে 3টা পয়েন্ট লাগতো আমার, OCF, NWC, CS, যা লাগতো তা পেয়ে গেছি। এখন প্রজেক্টের টোটাল ক্যাশ ফ্লোসটা বের করব। অপারেটিং ক্যাশ ফ্লোস ফার্স্ট ইয়ার থেকে বসাইলাম, চেঞ্জিং ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল যেভাবে ছিল বসাইলাম, ক্যাপিটাল স্পেন্ডিং এখানে বসে ফার্স্ট ইয়ারে, বসে লাস্ট ইয়ারে বসাইলাম। অপরচুনিটি কস্ট যদি থাকতো ফার্স্ট ইয়ারে বসতো, লাস্ট ইয়ারে বসতো, নাই বসাই নাই। টোটাল প্রজেক্ট ক্যাশ ফ্লো, এই যে মাইনাসেরটা মাইনাস করলাম, এটার সাথে মাইনাস করে এভাবে বসাইলাম। তারপর হচ্ছে ডিসকাউন্ট রেট দেওয়া ছিল 15%, কারণ আমাকে তো লাস্টে ডিসিশন দিতে হবে যে আমি আসলে এটা প্রজেক্টটাকে নিয়ে কী করব। এখন ডিসকাউন্ট রেট ধরে NPV বের করলাম সাধারণ নিয়মে। এই যে ক্যাশ আউটফ্লো, এগুলো হচ্ছে এই যে ডিসকাউন্টেড মেথডের মাধ্যমে বের করলাম। এটা থেকে সিম্পলি এগুলো বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমার আসছে NPV পজিটিভ। আমরা জানি NPV পজিটিভ হলে আমার প্রজেক্টটাকে আমরা অ্যাকসেপ্ট করি। এই জন্য আমরা বলবো MMC should proceed as or because the NPV is positive। শেষ।